আমাদের বর্তমান সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর সাহেব একটি স্ট্যাটাস দিয়েছেন। যে স্ট্যাটাসটির ভাষা ছিল এরকম: ফেসিবাদের সময় আমরা যেরকম বিভিন্ন প্রকার প্রতিবাদ অব্যাহত রাখতাম, আর প্রতিবাদ অব্যাহত রাখলে তখন ফেসিবাদের সেই সময়কার ফেসিবাদী শেখ হাসিনা কিংবা তার বাহিনীরা থ্রেট করতো যে মামলা হামলা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা হবে এবং করতো। আমি নুরুল হক নূর সাহেবের গতকালকের একটি স্ট্যাটাসে সেরকম একটি আভাস পেলাম। তিনি তার স্ট্যাটাসে হুমকি দিচ্ছেন যে এভাবে কেউ তার বিরুদ্ধে লেখালেখি করলে কিংবা আলোচনা চালিয়ে গেলে তিনি তাদের বিরুদ্ধে মামলা দিবেন কিংবা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। আমার বিষয়টি গতকালকে দেখার পরে সারা রাত ভেবেছি যে হঠাৎ করে নুরুল হক নূর সাহেবের এরকম চরিত্রের পিছনে যাওয়ার কারণটা কি। আমি খুঁজে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মাত্র একটা মন্ত্রিত্ব। একটা মন্ত্রিত্বর জন্য আজকে তাকে থ্রেট দিতে হচ্ছে। তার পক্ষে যারা অবস্থান করেছে দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত, তার জন্য যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মাঠে তার সাথে মিছিল মিটিং করেছে, সেই সহযোদ্ধাদের ফেসবুক পোস্ট এখন ভিপি নুরুল হক নূর সাহেব নিতে পারছেন না, মানে মেনে নিতে পারছেন না। কথায় কথায় হুমকি, কথায় কথায় মামলা হবে। তো একই আচরণই তো ফেসিবাদী শেখ হাসিনা করেছিল। মামলা দিয়ে কি কাউকে কি দবিয়ে রাখা গিয়েছিল? গ্রেপ্তার করে কাউকে কি দমিয়ে রাখা গিয়েছিল? ইদানিং তার পেজে গেলে দেখবেন বেশ সরকারের কঠোর কিছু নীতি পেলেই উনি শেয়ার করে লিখে দেয় সঠিক সিদ্ধান্ত, এটাই কাজ। মানে সরকার ধরেন বলেছে যে অনলাইনে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণের জন্য পুলিশ থাকবে, যারা আপনার বিভিন্ন ধরনের অন্যায় কাজ দেখলে তাদেরকে অ্যারেস্ট করবে, বা এ ধরনের কিছু বিষয়কে মিন করে হয়তো কোনো একটা স্পেশাল সেল গঠন হচ্ছে। বিপিনুর সেটা শেয়ার করে লিখবেন সঠিক সিদ্ধান্ত। মানে ওনার এখন মূল সমস্যাটা হচ্ছে ওনার বিরুদ্ধে সবাই কেন বলছেন এটা তার ভালো লাগছে না। নূর সাহেবকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনার পক্ষে কারা লিখেছিল এবং কেন লিখেছিল সেটা অনুধাবন করলেই আপনি বুঝতে পারবেন কেন আপনার বিপক্ষে মানুষগুলো এখন লেখে, কেন আপনাকে তারা এইভাবে দেখতে চায় না। এর মূল কারণটা আপনি যদি রিয়েলাইজ করতে পারেন তাহলে আপনি এই রাজনীতিতে লম্বা সময় টিকে থাকবেন। কিন্তু একটা মন্ত্রিত্ব, আপনার দল আপনাকে ধ্বংস করে দিয়েছে। আপনি মনে মনে ভাবছেন তাহলে রাজনীতিতে কি করা উচিত? কিছুই না। একটা সিদ্ধান্ত যদি আপনি নিতে পারতেন। আজকের বিরোধী দলে থেকেও তো 6 জন, জামাতের বাইরেও তো যারা জামাতের সাথে নির্বাচন করেছে তারা কি সংসদে প্রতিনিধিত্ব করছে না? রাজনৈতিক দলও তাদের টিকে গিয়েছে। 6 জন 2 জন 1 জন করে অন্তত তারা যে এই বাংলাদেশে যদি আপনার রাজনীতির লম্বা সময়কে টিকিয়ে রাখতে চান তাহলে আপনার এই সব থ্রেট দিয়ে লাভ নেই। অন্য দলগুলো 6 জন এমপি পেয়েছে, আপনিও 3 জন পেতেন অন্তত। আপনি 10 জন মানুষ নির্বাচন করলে আপনি সহ হয়তো এমপি হতে পারতেন, মন্ত্রিত্ব পেতেন না, কিন্তু সংসদে জুলাইয়ের পক্ষে কথা বলতে পারতেন, সনদের পক্ষে কথা বলতে পারতেন, গণভোটের পক্ষে কথা বলতে পারতেন, পিআর পদ্ধতির পক্ষে কথা বলতে পারতেন। কিন্তু গত কয়েক বছরে আপনি কি সেই যে কথাগুলো বলেছেন সেগুলোর পক্ষে এখন কথা বলতে পারছেন না। এই যে পারছেন না, এটা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আপনার কাছে আশেপাশে পুলিশ থাকবে, ভাই ব্রাদার থাকবে, প্রশাসনের অনেক সহযোগিতা থাকবে, সচিবালয়ে ঢোকেন, পকেটে হাত দিয়ে বের হন, জীবনে এই প্রথম অনেক বড় অর্জন। এ কারণে আপনার কাছে এখন থ্রেড দিতে ভালো লাগে, ফেসবুকে চটাং চটাং লিখতে ভালো লাগে। কিন্তু আপনার এই লেখা টেখা যে জনগণ পরোয়া করে না, এটা কি বোঝেন না? আমি ব্যক্তিগতভাবে আপনাকে শ্রদ্ধা কম করি, দেখলে এখনো শ্রদ্ধা করব, সালাম দিব, ভালোবাসা, স্নেহ, মমতা, কোনো কিছুর ঘাটতি নাই। কিন্তু আপনার বিপদে এই গণ অধিকার পরিষদকে যখন তালাক দেয় এবং তৎকালীন সময়ে এই গণ অধিকার পরিষদকে ধ্বংসের জন্য বহু মানুষ চেষ্টা করেছে, তার মধ্যে একটা হচ্ছে যাদের সাথে এখন জোট করেছেন এই বিএনপি। আমি তখন বিএনপি করতাম, আপনার পক্ষে বহু কথা বলেছি, আমাকে বহু মানুষ ফোন দিয়ে বলতেন তুমি কেন নূরদেরকে উঠতে দিতে চাও? আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনার দলটা ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং ধ্বংস করাটাই যাদের উদ্দেশ্য ছিল তারা শুধু ওই একটা জায়গায় আপনাকে হেল্প করেছে, মন্ত্রিত্ব। ওই একটা মন্ত্রিত্ব আপনাকে ধ্বংস করেছে, আপনার দলকে ধ্বংস করেছে। আপনার দলের এখন মহাসচিব কে, সভাপতি কে, কার কোন স্ট্যাটাস, কে কোনটা ফেসবুকে পোস্ট করে, এর কোনো অস্তিত্ব এখন আর কিন্তু নেই। এটাই বাস্তবতা। মিল নেই, তাল নেই, এবং দাঁড়িয়ে থাকার সেই হিম্মত আজকে হারিয়ে ফেলেছেন। যাই হোক, আমি যে কথাটা উদ্দেশ্য করে আজকের কথা বলেছি সেটা হচ্ছে থ্রেড না দিয়ে মানুষের বাস্তবতা অনুভব করুন। থ্রেড দিয়ে লাভ নেই। কাকে ধরবেন? জুলাইয়ের এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে ওই মামলা হামলার ভয় দিয়ে লাভ নেই। এখন সবাই মুখ খুলে কথা বলছে, আন্দোলন করছে, মিছিল মিটিং করছে, দেশটাকে নিজের মনে করছে। এখন আর ওই আগের
ডিজিটাল অ্যাক্ট আইন, অমুক আইন, তমুক আইন, এগুলা করে করে মানুষের মুখ বন্ধ করবেন, কোনো ফায়দা হবে না। বরং আপনি যে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, জাতির প্রত্যাশিত বিভিন্ন জায়গায় ওপেনলি সম্মানের সাথে যেতে পারতেন, সেটাকে কলুষিত করছেন, সেটাকে আপনি বন্ধ করছেন। মানুষ এখন কিন্তু আপনার এই ধরনের লেখা, বক্তব্য ভালোভাবে নিচ্ছে না। তারপরেও শুভকামনা রইল। রাজনীতিতে আপন পর বলতে কেউ নেই। আপনি রাজনীতি করছেন, শুভবুদ্ধির উদয় হোক। মন্ত্রিত্ব করছেন, ভালোভাবে চালান, কিন্তু মনে রাখবেন, থ্রেট করবেন না। যারা আপনার বিরুদ্ধে লেখছে তাদেরকে গালিগালাজ করার, মামলা দেওয়ার হীন মানসিকতা ভিপি নুরুল হক নূর সাহেব দিবেন না নিজের দিকে, তাহলে কিন্তু সেই স্যাপ গিয়ে পড়বে। আপনি যখন নির্যাতিত ছিলেন, ওই লেখালেখি করেই আপনার পক্ষে মানুষ দাঁড়িয়েছে, ও বক্তব্য দিয়েই আপনার পক্ষে দাঁড়িয়েছে। তখনও তো কারো না কারো বিপক্ষে বক্তব্য মানুষকে দিতে হয়েছে। তখন কি তাদের নামে মামলা হয়ে সেটার পক্ষে আপনি থাকতেন? নিশ্চয়ই না। তাহলে আজকে মামলার সাহস আসে কোত্থেকে আপনার? কোন বিবেকে আপনি ফেসবুকে মামলা করতে চান? কার বিরুদ্ধে মামলা করবেন? আজকের এই বাংলাদেশের, হ্যাঁ, উন্মুক্ত স্বাধীনতা মানে এই নয় যে অভদ্রতা, অসৌজন্যতা, কিন্তু আপনি চুরি করলে চোর বলবে না, দালালি করলে দালাল বলবে না, ডাকাতি করলে ডাকাত বলবে না, খারাপ একটা কাজ আমি করলে আমাকে মানুষ গালি দিবে না? দিবে। এটা তো সোশ্যাল মিডিয়ার কাজ। সেটাকেও নিয়ন্ত্রণ করতে চান, সেই আশায় ঘুরে বালি সেটা করতে পারবেন না। তবে যদি এমন কিছু হয় যেটা আপনার চরমভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে, সেটা ব্যক্তি পর্যায় থেকে সেরকম হতে পারে, কিন্তু রাষ্ট্রের পর্যায় থেকে, রাজনীতির মাঠে মানুষের কণ্ঠরোধ করা, নিয়ন্ত্রণ করা, এটা কোনোদিনই সমুচীন হবে না। ওই হামলা মামলার ভয় দিয়ে, ওই সকল ডিজিমিজির মানে জিডিমিডির ভয় দিয়ে মানুষকে আপনারা আর বোকা বানা। প্রধানমন্ত্রীকে যে কোনো অনুষ্ঠানে দেখতে গেলে তখন ছাত্রদলের ভাইয়েরা যে দৌড়াদৌড়িটা করেন, চরমভাবে একটা বিব্রতকর পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায়। কারণ মানুষ মনে করেন যে দৌড়াচ্ছে সে একজন সম্মানিত ব্যক্তি, তিনি একজন ছাত্র দল কিংবা দলের সর্বোচ্চ লেভেলের নেতা, তার একটা পরিবেশ থাকা দরকার, তার একটা সিট থাকা দরকার, তার একটা কার্ড থাকা দরকার। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, বড় দায়িত্বশীল ব্যক্তিরাও দৌড় প্রতিযোগিতায় এগিয়ে আছে। কে কার চেয়ে বেশি দৌড়াচ্ছে, কার জুতা স্যান্ডেল খুলে যাচ্ছে, কে সামনে যাচ্ছে, কে কাকে ঠেলা দিয়ে উপরে যাচ্ছে, শুধু ভাইয়ার চেহারাটা একটু যদি দেখার সুযোগ পাওয়া যায়। আসলে সমস্যাটা কোথায়? দৌড়ানোটা কি অপরাধ? কিংবা দৌড়ানোর কারণে তাদের যে মান সম্মান গোল্লায় যাচ্ছে, সেটা কি দেখার কেউ আদতে আছে কিনা, এটা আমি ব্যক্তিগতভাবে খুব রিয়েলাইজ করেছি। আমার কাছে মনে হয়েছে এই কালচারটা থেকে বের করার একটি সহজ উপায় আছে। আপনি যদি মনে করেন যে এই ছাত্রদল আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এদের বিশ্ববিদ্যালয়ে আমি সফর করতে এসেছি, বিশ্ববিদ্যালয়ের কমিটির 5-10 জন লোকের সাথে আমাদের বৈঠক হওয়াটাই স্বাভাবিক, তাহলে এই লোকগুলোকে আপনারা একটা এক্সট্রা কার্ড দিতে পারেন যে জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, অমুক রুমে অমুক জায়গায় যাবেন, ওখানে বসবেন। স্বাভাবিকভাবে ওই রুমের মধ্যে ভিন্ন লোকেরা যে স্টাইলে বসে থাকবেন, আপনিও সেই স্টাইলে সেখানে গিয়ে বসে থাকবেন, আপনার সাথে সাক্ষাৎ হবে। তাহলে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে না, এবং আপনি সেখানে খুব সম্মানের সাথে মিট আপ করতে পারবেন, আর নেতাও আপনার সহজেই আপনাকে দেখতে পারবে। সমস্যাটা হচ্ছে আমাদের এটা একটা কালচারাল সমস্যা, আমাদের জাতীয় সমস্যা। আপনি যদি এই কার্ডও দেন, কার্ড দেওয়ার পরেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ কার্ড দেওয়ার পরে তখন আবার কার্ড যাদের নাই তারা দৌড়াদৌড়ি করবে। এখন নেতার জন্য দৌড়াদৌড়ি কি অস্বাভাবিক কিছু? না, ক্ষেত্রভেদে অস্বাভাবিক। যেমন একটি বিশাল গ্যাদারিং হচ্ছে, মহা সমাবেশ হচ্ছে, নেতা উঠছেন, নেতাকে মিছিল দিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে সুন্দর, নেতা বের হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর, অনেক সিনিয়র নেতারাও তাকে গাড়ি পর্যন্ত উঠিয়ে দিচ্ছে, দেখতে সুন্দর। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় ভিজিটে আসছেন নেতা, একটা মেডিকেল সেন্টার ভিজিটে আসছেন নেতা, মসজিদে নামাজ পড়ার জন্য আসছেন নেতা, মন্দিরে বিশেষ একটা কাজের জন্য গিয়েছেন নেতা, আপনি সেই জায়গায় নেতার জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে জুতা স্যান্ডেল সব যখন খুয়ে ফেলেন, আপনি তো ট্রোলের শিকার হবেনই। শুধু তাই না, দরজা আপনাকে সিকিউরিটি গার্ড বন্ধ করে দিয়েছে, আপনি মোবাইল একটা কাঁধে নিয়ে সুন্দর ফোনের ভাব ধরলেন, হ্যালো, কত নম্বর গেটে দাঁড়িয়েছি আমি, জহুরুল হক হলের সামনে দাঁড়িয়ে আছি, কিংবা অমুক জায়গায় দাঁড়িয়ে আছি। মানে আপনি মিডিয়ায় দেখাচ্ছেন, আশেপাশের লোকগুলোকে প্রচার করছেন, বুঝাচ্ছেন যে আপনি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না। আপনি যাকে ফোন দিয়েছেন হয়তো সেই লোকও ওই গেটের ভিতরে ঢুকতে পারে নাই। এটা হচ্ছে বাস্তবতা। এখানে কিছু বিষয়ও আমাদেরকে জানতে হবে। আমরা রাজনীতিটাকে এত লোয়ার লেভেলে নিয়ে গিয়েছি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একজন জাতীয় পর্যায়ের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির
একটা স্টেজে পায়ের কাছে জায়গাটা যখন পায় নাই, সেটা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয়েছে। আমি পায়ের কাছে বসাটাকে অসম্মান মনে করি না, ক্ষেত্রভেদে আপনার পরিবেশ এরকম হতেই পারে, কিন্তু যখন আপনি বাই পোস্ট একটা কেন্দ্রীয় নেতায় রূপান্তরিত হয়েছেন, সারা বাংলাদেশের একটা স্টুডেন্ট অর্গানাইজেশনের একজন চিফ লিডার, আমি জামাত ইসলামের বেশ কিছু প্রোগ্রামে গিয়ে এটা দেখেছি যে শিবিরের একজন কেন্দ্রীয় সভাপতি, সে ওই অর্থে অনেক এমপি মন্ত্রী বা ওই দলের অনেক সিনিয়র নেতাদের চাইতে হাজার গুণ জুনিয়র, কিন্তু ক্ষেত্রভেদে প্রোগ্রামটা যদি হয় শিবির রিলেটেড, ওই চিফ গেস্টের পাশের চেয়ারটা শিবিরেরই থাকে। প্রোগ্রামে যদি তাকে দাওয়াত দেওয়া হয়, তাহলে ওখানে বড় অনেক সিনিয়র হলেও জামাতের লোকজন তারা পিছনে বসবে, সাইডে বসবে, কিংবা তাদের নির্দিষ্ট আসনে বসবে, কিন্তু ওখানে কিন্তু ওই শিবিরের সভাপতিকে অসম্মান করা হয় না। আজকের এই রাজনীতিটা আমার মনে হয় বাংলাদেশে সব দল এখনো প্র্যাকটিস করতে পারে না, কারণ সব দল ইউজ করতে চায় আপনাকে। এখন আপনি একটা পদের লোভে, চাকরির লোভে, বিশেষ কিছু পাওয়ার লোভে দৌড়দৌড়ি করছেন, আর যারা আপনাকে ব্যবহার করছে তারা সব উপভোগ করছে। এবং আজকের লাইফটা এমন নয় যে আমি কাউকে ক্রিটিসাইজ করছি, আমি এটা এজন্যই বলছি এর সমাধান খুঁজে বের করতে হবে, না হয় এই রাজনীতির পরিবেশটা কোনোদিনই ভালো হবে না। ধরেন আপনি বিশাল নেতা, কিন্তু আপনাকে নিরাপত্তা কর্মী অপমান করলো, আপনি কেন অপমান হতে গিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে আপনার ছবিটা নিয়ে আসলেন? এগুলো দেখলে কি খুব ভালো লাগে? জায়গাটা এই নিশ্চিত করার জন্য আমার মনে হয় রাজনীতিবিদদেরও এই সকল জায়গায় আরো সচেতন হওয়া উচিত। আমাদের ছাত্র নেতৃবৃন্দ সে যতই ছোট হোক, তার মূল্যায়নটা দলের পক্ষ থেকে হওয়া উচিত, দেশবাসীর পক্ষ থেকে হওয়া উচিত, এবং তার মূল্যায়নটা নিজেরও অনুভব করা উচিত। সব জায়গায় দৌড়ালেই যে আমি বিশাল নেতা হয়ে যাব এমনটা কিন্তু নয়। আর সে কারণেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন কিন্তু চিনতে শিখেছে কাদেরকে আসলে ভোট দেয়া যায়। আমি 5টা বিশ্ববিদ্যালয়ের ভোট অ্যানালাইসিস করে দেখেছি, এরা কোনো গাড়ির পিছনে দৌড়ানো লোক নয়। ছাত্র সংসদের যারাই নির্বাচিত হয়েছে, ভদ্র, সজ্জন, নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছে, ওই সকল মানুষদেরকে তারা ভোট দিয়েছে। যদি ছাত্র জনতার ভালোবাসা পেতে চান, দৌড়দৌড়ি বন্ধ করে সত্যিকার দায়িত্বটা পালন করতে হবে, তাহলেই আপনারা সঠিক জায়গায় আসতে পারবেন। এবং এটাই বাস্তব সত্য কথা, যাদের দৌড়ানো